হ্যাঁ, ইতিপূর্বে আমরা যখন ত্রিভুজ বৃত্ত নিয়ে প্রাথমিক আলোচনা করলাম, তারপর আমি যখন চতুর্থ অর্থাৎ চতুর্ভুজ নিয়ে যখন সাধারণ আলোচনার ভিডিওটা তৈরি করলাম, তখন আমার মনে হলো যে বিন্দু রেখা তল এবং কোণ এই ধরনের বিষয়গুলো সম্বন্ধেও ধারণা বোধহয় একটু দেওয়া উচিত, কারণ এই রিভিশনটা স্টুডেন্টদের এখন নেই। করোনা পরবর্তী সময়, করোনা কাল এবং বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলার কারণে হয়তো দেখা গেছে স্টুডেন্টরা এই ছোট ছোট বিষয়গুলো সম্বন্ধে কি করতে পারে না, ধারণা লাভ করতে সক্ষম হয় নাই। সেই জন্য আমি আমি চিন্তা করলাম যে তোমাদেরকে আমি একেবারে শুরু থেকে শূন্য থেকে ধারণাটা দিয়ে যাব, কারণ যদি তা না দেই তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আমরা শুরু থেকে যদি ধারণা দিতে চাই তাহলে কি দেখতে পাবো এখানে একটা বিন্দু চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই বিন্দুটা দেখা যাচ্ছে পার্পল কালারের। এই বিন্দুর কি অবস্থান আছে? শুধু অবস্থান আছে, তার দিক নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, কিছু নাই। তাহলে এটা হচ্ছে জিরো ডাইমেনশন। আমরা তিনটা ডাইমেনশন পাবো। কয়টা? তিনটা। একটা হচ্ছে জিরো ডাইমেনশন, একটা টু ডাইমেনশন, একটা থ্রি ডাইমেনশন। আমরা সমতলিক জ্যামিতিতে ইউক্লিডীয় পদ্ধতি অনুসরণ করে আমরা আসলে কি টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন জ্যামিতি নিয়ে আলোচনা হবে। তো আমরা বিন্দু দেখতে পাচ্ছি, বিন্দুটা হচ্ছে জিরো ডাইমেনশন। রেখা রেখা আমরা কি দেখতে পাচ্ছি? এই রেখা এবং রেখাংশের মধ্যে একটা পার্থক্য আমরা তৈরি করতে পারছি না। কেন? রেখার আমরা যে দুইটা প্রান্ত দেখতে পাচ্ছি, যে তীর চিহ্ন দেওয়া, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, এটাকে বলা হয় রেখা। এখন যদি রেখার মধ্যে দুইটা বিন্দু নেই যেখানে থেমে যাবে রেখাটা, সেটা হবে রেখাংশ। তো সেটা আমরা পরে দেখতে পাবো এবং সেটা আলোচনা করা হয়েছে লিখিতভাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা রেখা যখন কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে তাকে বলা হয় ছেদ বিন্দু, অর্থাৎ ছেদ করছে বা মিলিত বিন্দু বা মিলিত হয়েছে সেটাও বলা যাবে। আর দুইটা রেখা যখন কখনোই মিলবে না, সমানভাবে চলতে থাকবে, তখন সেটাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। কি রেখা? সমান্তরাল সরলরেখা। এখন এই সমান্তরাল সরলরেখাকে যদি আর একটা রেখা দ্বারা দুইটাকে আমরা কি টাচ করাই, ছেদ করাই, তাহলে যে কোণগুলো উৎপন্ন হবে সেখানে অনুরূপ কোণ থাকবে এবং একান্তর কোণ থাকবে। এগুলো আমরা প্রাথমিকে পড়ে এসেছি। এখন আমরা দেখব যে গণিত শাস্ত্রে সমতল জ্যামিতি বলতে ইউক্লিডীয় সমতল জ্যামিতিকে বোঝায়। বিন্দু, রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত ইত্যাদি ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্রসমূহ সমতল জ্যামিতির অন্তর্গত। এইসব জ্যামিতিক চিত্রসমূহ এক টুকরা কাগজের উপর বা সমতলের উপর আঁকা হয় এবং এদের অবস্থান, দৈর্ঘ্য, পরিসীমা এবং ক্ষেত্রফল এগুলো কি করা হয়? দৈর্ঘ্য, পরিসীমা এবং ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়। তাহলে এখান থেকে আমরা দ্বিমাত্রিক ধারণা পাই। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, দ্বিমাত্রিক ধারণা পাই। তো এখানে আমরা রেখাংশ দেখছি, এই যে প্রান্ত শেষ হয়ে গেছে সেটা হচ্ছে রেখাংশ। কিন্তু এখানে আছে যে দুইটা রেখা একটা প্রান্তে মিলিত হয়ে আবার আর একদিকে চলে গেছে, এখানে রেখাংশ আছে, এখানে রেখাও আছে। অর্থাৎ রেখা দুইটার এক অংশ চলমান, আর এক অংশ মিলিত হয়েছে, কিন্তু এখানে পিছনের অংশ দেখানো হয়নি বলে আমরা এই জায়গায় মিলিত হওয়া বুঝাচ্ছি। আর এটাই যদি মিলিত হয় দুইটা রেখা, তাহলে তারা হয় কোণ। আর কতগুলো রেখা যদি পরস্পর সজ্জিতভাবে থাকে, মানে এ একটা এ একটা মাঝখানে যে হলুদ অংশটা, সেটা হচ্ছে মূলত ওই চারটা রেখা দ্বারা আবৃত অংশের ফিল কালার, এইটাই হচ্ছে তল।
এটাকে আমরা কি বলি, তল বা সমতল বলতে পারি। তারপরে আমরা যে অংশটা দেখব সেটা হলো বিন্দু। এই যে একটু আগে যে কথা আমি বলে এসেছি যে বিন্দু এর শুধু অবস্থান আছে, জিরো ডাইমেনশন বা নো ডাইমেনশন বলা যেতে পারে। জ্যামিতির অন্তর্গত বিন্দু অবস্থান ছাড়া আর তার কিছুই নেই, দৈর্ঘ্য প্রস্থ বলতে কিছুই তার বিন্দুর থাকে না। ওয়ান ডাইমেনশন জ্যামিতি দূরত্ব, যেমন দৈর্ঘ্য, এটা একটা দূরত্ব, এই যে রেখা এর দূরত্ব আছে, এটা ওয়ান ডাইমেনশন। টু ডাইমেনশনের ক্ষেত্রে আমরা পাবো দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি ক্ষেত্রফলের সাথে সম্পৃক্ত, এগুলাকে আমরা বলবো কি জ্যামিতির অন্তর্গত এগুলাকে আমরা টু ডাইমেনশন বলবো, দৈর্ঘ্য প্রস্থ। এখন দৈর্ঘ্য প্রস্থ থ্রি ডাইমেনশনে আমরা কি আনবো, আয়তনকে আনতে পারবো। দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, তিনটা যখন আমরা মাত্রা পাই তখন তাকে আমরা থ্রি ডাইমেনশন বলতে পারি। যখন এখানে একটা বিন্দু, এটা জিরো ডাইমেনশন, এখানে একটা রেখা, এটা হলো ওয়ান ডাইমেনশন, এটা হচ্ছে কি টু ডাইমেনশন তল, আর এটা হচ্ছে একটা ঘনবস্তু। এই ঘনবস্তুটার 6টা তল আমরা দেখতে পাই। এই 6টা তল যখন আমরা দেখতে পাচ্ছি, এটা ঘনবস্তু বলে। এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ আছে, তাহলে এটার থেকে আমরা পাবো কি থ্রি ডাইমেনশন। তাহলে ডাইমেনশন কয়টা, মূলত 4টা। একটা নো ডাইমেনশন বা জিরো ডাইমেনশন, আর একটা কি ওয়ান ডাইমেনশন, আর একটা টু ডাইমেনশন, আর একটা থ্রি ডাইমেনশন। বিশেষ করে উচ্চতর শ্রেণীতে অর্থাৎ কলেজ স্তরে তোমরা এটা খুব ভালোভাবে জানতে পারবে, কারণ তখন জ্যামিতিতে অঙ্ক করতে হবে, সেখানে আর এই উপপাদ্য আর সম্পত্তিগুলো থাকবে না। উপপাদ্য সম্পত্তিগুলো সূত্র হিসাবে থাকবে। মনে রাখতে হবে উপপাদ্য সম্পদ্য হচ্ছে সূত্র এবং সূত্রের প্রয়োগ, অর্থাৎ সম্পাদ্যতে আমরা একে দেখিয়ে দেই, আর উপপাদ্যতে আমরা প্রমাণ করে দেই সূত্রটা আসলেই সত্যি কি না, অর্থাৎ সূত্রটার সত্যতা যাচাই করে আমরা প্রমাণ করি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রেখা। এই রেখাটা দুই দিকে চলমান, কিন্তু এই রেখাটার এ এবং বি বিন্দু, এই দুইটা ফোঁটা দিয়ে এখানে আমরা চিহ্নিত করে ফেলেছি। এই দুইটাকে বলা হয়, এই এ এবং বি হচ্ছে রেখাংশ, আর সম্পূর্ণটা হচ্ছে কি রেখা। এটা অনন্তকাল চলতে থাকবে, ঠিক আছে। এরপরে আমরা আসি তলে, যে অনেকগুলো একটার পর একটা রেখা কি মানে এক সেট রেখা একটার পর একটা যদি সাজায়, তাহলে অন্যভাবে বলা যায় দ্বিমাত্রিক উঁচু নিচু নয়, এক এমন তল, সমান তল বা ফ্ল্যাট সারফেস বা ইত্যাদি আমরা বলতে পারি। যেমন আমাদের ফ্লোর, সেটা একটা তল, এটা আমরা বলতে পারি। তারপরে দুইটি রেখাংশ যদি মিলিত হয় কোনো বিন্দুতে, তাহলে যে অবস্থানটা তৈরি হয় সেটাকে আমরা কোণ বলতে পারি, হ্যাঁ, কোণ বলে থাকি। তারপরে আমরা আসি যে ইউক্লিডীয় পদ্ধতিতে যে কিছু সংজ্ঞা তারা সংজ্ঞায়িত করেছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন যার কোনো অংশ নাই তাই বিন্দু, রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, অসীম পথে চলতে থাকে। যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই তাই রেখা। রেখা কি জিনিস, রেখার সংজ্ঞাগুলো আমরা একটা যে কোনো একটা দিতে পারি। যে রেখার উপস্থিত বিন্দুগুলো একই বরাবর চলে, অর্থাৎ যে রেখাটি তার প্রত্যেকটা বিন্দু একেবারে সোজাসুজি যায় তাকে আমরা সরলরেখা বলি, আর যে রেখার বিন্দুগুলো আঁকা বাঁকা পথে যায় তাকে আমরা বক্ররেখা বলি। হ্যাঁ, তো যার কেবল দৈর্ঘ্য প্রস্থ আছে তাই হচ্ছে তল। তলের প্রান্ত হলো রেখা, প্রত্যেকটা তলের প্রান্তে কি পাওয়া যায়, রেখা পাওয়া যায়। যে তলের সরলরেখা তার উপর সমভাবে থাকে তাই সমতল। যে তলের সরলরেখাগুলো তার উপর সমভাবে থাকে তাই হচ্ছে কি সমতল। এরপর আমরা জানবো প্রকৃতপক্ষে যে কোনো গাণিতিক বিশ্লেষণ
গণিতের কিছু কিছু প্রাথমিক ধারণা স্বীকার করে নেওয়া হয়। ইউক্লিড এগুলোকে স্বতঃসিদ্ধ স্বীকারোক্তি হিসাবে গ্রহণ করেছেন। ইউক্লিড প্রদত্ত স্বতঃসিদ্ধ স্বীকারোক্তিগুলো আমরা নিম্নরূপ বলতে পারি: যে সকল বস্তু একই বস্তুর সমান সেগুলো পরস্পর সমান। সমান সমান বস্তুর সাথে সমান সমান বস্তু যোগ করা হলে যোগফল সমান হবে, এবং সমান সমান বস্তু থেকে সমান সমান বস্তু বিয়োগ করলে বিয়োগফল সমান হবে, এবং যা পরস্পরের সাথে মিলে যায় তা পরস্পরের সাথে সমান। এবং এই বিষয়গুলো আমরা জানতে পারি। এরপরে আমরা জানব যে জ্যামিতির মাত্রা। জ্যামিতি বস্তুর আপেক্ষিক অবস্থান নিয়ে আলোচনা করে। জ্যামিতির প্রাথমিক ধারণা শিখতে প্রথমেই চলে আসে জ্যামিতিক মাত্রাকে। তাহলে জ্যামিতিক মাত্রা একটু আলোচনা করা। এই জ্যামিতিক মাত্রা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। মাত্রা মানে ডাইমেনশন। তার মানে জ্যামিতিক মাত্রা হিসেবে আমরা 9 ডাইমেনশন পাবো, তারপরে 1 ডাইমেনশন পাবো, তারপর 2 ডাইমেনশন পাবো, 3 ডাইমেনশন পাবো। এই কয়টা বিষয় হলো জ্যামিতিক মাত্রা। ডাইমেনশনটা বোঝাতে পেরেছি? তাহলে ওকে। পরিমাপের ভিত্তিতে জ্যামিতির ধরন। পরিমাপের ভিত্তিতে জ্যামিতি যেহেতু পরিমাপের কাজে ব্যবহার করা হয়, কোনো কিছু পরিমাপের কাজে জ্যামিতির ব্যবহার আমরা লক্ষ্য করি। একটা বিল্ডিং কত, একটা গাছ কত উচ্চতা, আকার কেমন হবে, একটা প্লেটের আকার কেমন হবে, ফ্লোর কেমন হবে, কতটুকু সাইজ হবে, এর যে পরিমাপগুলো আমরা জ্যামিতিক পদ্ধতিতেই কাজ করি। জ্যামিতির ব্যবহার অত্যন্ত ব্যাপক, সব জায়গায়। এমনকি ঘর বাড়ি তৈরি করা থেকে, খাবার তৈরি করা থেকে, একেবারে অস্ত্র তৈরি করা পর্যন্ত জ্যামিতি পরিমাপের কাজে ব্যবহৃত হয়। তাই জ্যামিতি কি 2 ভাগে ভাগ হয়: একটা সমতল জ্যামিতি আর একটা ঘন জ্যামিতি। তাই তল ভিত্তিক যে জ্যামিতি আমরা পাই, সেই তল যদি সমান তাহলে তাকে সমতল বলা। আগে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, সেটা সমতল জ্যামিতি। আর একটা ঘন জ্যামিতি, যেখানে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও ভেদ পাই। ঠিক আছে, ঘনক আছে, সেটাকে সমতল জ্যামিতি বলে। সমতল জ্যামিতি আর ঘন জ্যামিতি বলে ওইটা। আর ওইটা হচ্ছে সমতল জ্যামিতি। সমতল জ্যামিতি হলো দ্বিমাত্রিক জ্যামিতি। সমতল জ্যামিতি মূলত দ্বিমাত্রিক চিত্রসমূহ নিয়ে গঠিত হয়। এখানে বিন্দু, রেখা, তল থাকে। গণিত সাথে সমতল জ্যামিতিকে ইউক্লিডীয় সমতল জ্যামিতিও বোঝায়। বিন্দু, রেখা, তল, চতুর্ভুজ, উপবৃত্ত, বৃত্ত, অধিবৃত্ত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে সমতল জ্যামিতি মূলত আমরা স্কুল লেভেলে পড়ে থাকি, এই জন্য অনেক সময় স্কুল জ্যামিতিও বলা হয়। তবে ইদানিংকালে ঘন জ্যামিতি অংশটাও স্কুল লেভেলে কিছু অংশ জুড়ে দেওয়া হয়েছে, যাতে উচ্চতর শ্রেণীতে গেলে আমাদের কোনো প্রবলেম না হয়। আমরা সেই অংশটুকু একটু দেখে নিতে চাই। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা কি ঘনবস্তু। এটা একটা ঘনবস্তু। এই চিত্রটার আমরা 6টা তল দেখতে পাচ্ছি। এই একটা, এই ভিতরে একটা, উপরে একটা, নিচে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই তলগুলো দেখতে পাচ্ছি। ঘনজ্যামিতি হলো ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশন, আমরা যেটাকে 3D বলি। এই 3D দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আয়তকার ঘনবস্তু, কোণক। এই ঘনকটা আবার কি একটু বলে নেই। ঘনবস্তু কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, ঘনকের দৈর্ঘ্য আর প্রস্থ আছে, কিন্তু ঘনবস্তুর দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট হয়। কিন্তু ঘনকের 4টা বাহুই কি সমান হয়। সেটা হলো ঘনবস্তু, অনেকটা বর্গের মতো। কোণক, সিলিন্ডার, প্রিজম, পিরামিড, গোলক ইত্যাদি নিয়ে যখন আলোচনা হয়, সেগুলো সবই 3 ডাইমেনশনের আলোচনা। এখন সামগ্রিকভাবে বিষয়টা তো বোঝাতে পেরেছি নাকি? যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টস করে আমাকে জানাবে, বারবার বলছি। এবং আমি সবগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে PDF আকারে দিয়ে দেব, এবং তোমরা পাবে, লিখিত দেব। হ্যাঁ, তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে।